আশা করছি সবাই ভালো ও সুস্থ আছো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে ক্লাস 12 এর থার্ড চ্যাপ্টার হিউম্যান রিপ্রোডাকশনের খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম বা স্ত্রী জননতন্ত্র নিয়ে কথা বলতে চাই। তো চলো কথা না বাড়িয়ে আজকের এই আলোচনাটি শুরু করা যাক। তোমরা বোর্ডের মধ্যে দেখতেই পাচ্ছ লেখা রয়েছে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, যার বাংলা হচ্ছে স্ত্রী জননতন্ত্র। এই স্ত্রী জননতন্ত্রের প্রত্যেকটি অংশ আমরা ছবির সাহায্যে দেখে নেওয়ার চেষ্টা করব এবং তার পাশাপাশি সেই অংশগুলোর কাজ খুব সহজভাবে মনে রাখার চেষ্টা করব। তো চলো কথা না বাড়িয়ে প্রথমেই আমরা জেনে নিই স্ত্রী জননতন্ত্র বা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম কাকে বলা হয়। তো যে তন্ত্রের মাধ্যমে ডিম্বাণু উৎপন্ন হয়, ডিম্বাণু নিঃসরণ হয় এবং ডিম্বাণু থেকে ভ্রূণ গঠন এবং ভ্রূণ থেকে সেই ভ্রূণ ধীরে ধীরে শিশুতে পরিণত হয়, যে তন্ত্রের মধ্যে বা যে তন্ত্র দ্বারা, সেই তন্ত্রকেই বলা হয় স্ত্রী জননতন্ত্র বা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। এবার চলে আসো এই ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম বা স্ত্রী জননতন্ত্রের বিভিন্ন অংশগুলিকে আমরা ভাগ করে নিই। স্ত্রী জননতন্ত্রের যে অংশগুলো সেগুলোকে আমরা প্রধানত দুটি ভাগে ভাগ করতে পারি। প্রধান কয়টি ভাগে ভাগ করতে পারি? দুটি ভাগে। নাম্বার 1, প্রধান জনন অঙ্গ এবং গৌণ জনন অঙ্গ। তাহলে স্ত্রী জননতন্ত্রের বিভিন্ন অংশগুলোকে আমরা দুই ভাগে ভাগ করে নিচ্ছি, প্রধান জনন অঙ্গ এবং গৌণ জনন অঙ্গ, অর্থাৎ প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গান এবং সেকেন্ডারি রিপ্রোডাক্টিভ অর্গান। এবার চলে আসো এই প্রধান জনন অঙ্গের মধ্যে আমাদের যেটা মনে রাখতে হবে বা একটাই প্রধান জনন অঙ্গ, সেটা হচ্ছে ওভারি বা যেটাকে আমরা বলি ডিম্বাশয়। কি বলি? ডিম্বাশয়। এটা হচ্ছে প্রধান জনন অঙ্গ মেয়েদের ক্ষেত্রে। এবার চলে আসো গৌণ জনন অঙ্গ। গৌণ জনন অঙ্গের মধ্যে প্রথমেই চলে আসবে ডিম্বনালী। প্রথমে কি আসবে? ডিম্বনালী। ওকে। নাম্বার 2 যেটা আসবে সেটা হচ্ছে জরায়ু। নাম্বার 3 যেটা আসবে সেটা হচ্ছে যোনি। নাম্বার 4 যেটা আসবে সেটা হচ্ছে বার্থোলিন গ্রন্থি। বার্থোলিন গ্রন্থি। আমরা প্রত্যেকটা অংশকে এখানে দেখে নেওয়ার চেষ্টা করব। ওকে, তো বার্থোলিন গ্রন্থি। এরপরে নাম্বার 5 যেটা আসবে সেটা হচ্ছে ভালভা। ওকে, এটা। এবং নাম্বার 6 যেটা আসবে সেটা হচ্ছে স্তন গ্রন্থি। তো এই হচ্ছে কয়েকটা পার্ট, যে পার্টগুলোকে আমরা স্ত্রীদের গৌণ জনন অঙ্গ হিসাবে জানি। এবার চলে আসো এই যে বিভিন্ন অংশগুলো, এই অংশগুলোকে আমরা এই ছবির মধ্যে দেখে নেওয়ার চেষ্টা করি এবং প্রত্যেকটা সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। প্রথমে চলে আসি যে প্রধান জনন অঙ্গ। প্রধান জনন অঙ্গ হচ্ছে এই যে তোমরা দেখতে পাচ্ছ এই দুটো অংশ, এই দুটো অংশের নাম হচ্ছে ওভারি বা হচ্ছে ডিম্বাশয়। ওকে, তাহলে আমরা একটু পয়েন্ট করে নিই। এটা হচ্ছে ডিম্বাশয় বা ওভারি। ওকে, এরপরে আমাদের গৌণ জননাঙ্গগুলো। গৌণ জননাঙ্গ হচ্ছে ডিম্বনালী। তো ডিম্বনালী কোনটা? এই যে তোমরা নালী দেখতে পাচ্ছ দুটো দুই পাশে, এই দুটো নালী হচ্ছে ডিম্বনালী বা এগুলিকে বলা হয় ফেলোপিয়ান টিউব। তো আমি পয়েন্ট করছি, দেখে নাও এখানে ফেলোপিয়ান টিউব। ফেলোপিয়ান টিউব, দুটো টিউব রয়েছে দুই দিকে। ওকে, ওভারিও দুটো রয়েছে দুই দিকে। এবং একটু বলে দিই, এই যে প্রধান জনন অঙ্গ, এই যে অঙ্গ, এই অঙ্গ কিন্তু হচ্ছে স্ত্রীদেহের শ্রোণীগহ্বরের ভিতরের দিকে থাকে। এখানে যতগুলো অংশ দেখতে পাচ্ছ এই সমস্ত অংশগুলো ভিতরের দিকে থাকে, শুধুমাত্র এই দুটো বাদ দিয়ে। এগুলো হচ্ছে বহিস্থ অঙ্গ, বাকি এগুলো সবই হচ্ছে অভ্যন্তরীণ, ভিতরের দিকে অবস্থিত মেয়েদের শরীরের শ্রোণীগহ্বরের ভিতরের দিকে। ওকে, তাহলে আমরা প্রধান জনন অঙ্গ ওভারি জেনে নিলাম। তারপর হচ্ছে ডিম্বনালী বা যেটাকে আমরা কি বলছি? ফেলোপিয়ান টিউব। এরপর হচ্ছে জরায়ু। জরায়ু কোনটা? এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে এতদূর এই অংশটা, এই অংশটার নাম হচ্ছে জরায়ু। তাহলে এটাকে আমরা পয়েন্ট করে নিলাম, এটাকে জরায়ু বা এটাকে আমরা বলি ইউটেরাস বা এটাকে আমরা কি বলি? জরায়ু। ওভারিকে আমরা কি বলি? ডিম্বাশয়। ফেলোপিয়ান টিউবকে আমরা কি বলি? ডিম্বনালী। ওকে, বাংলা এবং ইংরেজি দুটোই কিন্তু মনে রাখতে হবে তোমাদের। এরপরে চলে আসো যোনি। যোনি কোনটা? এই যে সামনের এই অংশটুকু হচ্ছে যোনি এবং এই যোনি, এটাকে আমরা বলি ভ্যাজাইনা।
বা এটাকে আমরা বলি যোনি। ওকে, এরপরে বার্থলিন গ্রন্থি, সামনের দিকে যোনির ঠিক সামনের দিকে দুটো মটর দানার মতো গ্রন্থি থাকে, যেটাকে বলা হয় বার্থলিন গ্রন্থি। ঠিক আছে, যেটাকে কি বলা হয় বার্থলিন গ্রন্থি, সেটা এখানে ওইভাবে দেখতে পাবে না সামনের দিকে, তো এটাকে এমনি থেকে বললাম সামনের দিকে, যোনির সামনের দিকে বার্থলিন গ্রন্থি রয়েছে। এবং সবচেয়ে বাইরের দিকে মেয়েদের যেই অংশটুকু লক্ষ্য করা যায়, সেই অংশটুকু বাইরের দিকের অংশটুকু, এই যে টোটাল অংশটুকু আমি এখানে আঁকার চেষ্টা করেছি, এই অংশটুকু হচ্ছে ভালভা। ভালভা, ওকে, ভালভা। তো ভালভা হচ্ছে সবচেয়ে বাইরের দিকের অংশ। এই ভালভার বেশ কয়েকটা অংশ রয়েছে, আমি সেই অংশগুলো একটু পরে পয়েন্ট করব যখন আমি বর্ণনা করব। আর রয়ে গেল আমাদের স্তন গ্রন্থি, যেটা হচ্ছে মেয়েদের বাইরের দিকে রয়েছে, সেই স্তন গ্রন্থিকে আমরা বলি হচ্ছে ম্যামরি গ্রন্থি, ম্যামরি গ্ল্যান্ড, ম্যামরি গ্ল্যান্ডস। ঠিক আছে, তাহলে এই হলো মেয়েদের ক্ষেত্রে যে বিভিন্ন অংশগুলো, সেই অংশগুলো আমরা দেখে নিলাম। এবার প্রত্যেকটা অংশ সম্পর্কে আমাদের ডিটেল জানতে হবে, বা প্রত্যেকটা অংশ আরো কয়েকটি অংশে বিভক্ত থাকে, সেগুলো সম্পর্কে জানতে হবে। তো আমি এই দিকটা মুছে দিচ্ছি, বাকি এই অংশগুলো থাকবে, এই অংশগুলো থেকে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এই অংশটুকু আমি মুছে দিলাম, দেখে নাও আমরা যে অংশগুলো মোটামুটি চিহ্নিত করেছিলাম সেই অংশগুলো এখানে রয়েছে। তো প্রথমে চলে আসি এই যে ওভারি, এই ওভারি সম্পর্কে আমরা জানবো। তো আমরা ছোট ছোট করে নোট এখানে লিখে নিব। তো প্রথমে আমরা ওভারিকে এখানে লিখলাম ওভারি। এই ওভারির হচ্ছে বা ডিম্বাশয়ের হচ্ছে যে সংখ্যা, সেটা হচ্ছে দুটি। কয়টি সংখ্যা রয়েছে? দুটি। ওকে, এবং এটা কোথায় অবস্থিত মনে রাখতে হবে, শ্রোণীগহ্বরের ভিতরের দিকে অবস্থিত হচ্ছে এই ডিম্বাশয়। এবং এই যে ডিম্বাশয়, এর যদি আমরা দৈর্ঘ্য বলি, তাহলে এর দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার। এবং যদি আমি প্রস্থ বলি, তাহলে প্রস্থ হচ্ছে 3 সেন্টিমিটার। ওকে, এবং আমি যদি ওয়েট বলি না, ওয়েট, তাহলে এর ওয়েট হচ্ছে 4 থেকে 8 গ্রামসের মতো। ঠিক আছে, 4 থেকে 8 গ্রাম। তো এই হলো আমাদের ডিম্বাশয়। এবং এই ডিম্বাশয়ের মধ্যে ডিম্বথলি থাকে, বা যেগুলোকে ডিম্বথলি থাকে, কোথায়? ডিম্বাশয়ের মধ্যে ডিম্বথলি থাকে, বা যেগুলোকে আমরা বলি গ্রাফিয়ান ফলিকল। মনে রাখতে হবে, কি বলি? গ্রাফিয়ান ফলিকল। এই যে গ্রাফিয়ান ফলিকল, এখান থেকে নিঃসরিত হয় ডিম্বাণু। গ্রাফিয়ান ফলিকল বা ডিম্বথলি থেকে, এখানে ডিম্বথলি রয়েছে, যেই ডিম্বথলি থেকে ডিম্বপাত হয়, অর্থাৎ ডিম্ব নিঃসরণ হয়। মনে থাকবে, এই ডিম্বথলি থেকে কি নিঃসরণ হয়? ডিম্ব নিঃসরণ হয়। এবং তোমরা জানো 28 দিন অন্তর অন্তর এই ডিম্বাশয় থেকে কি হয় না, ডিম্বাণু নিঃসরণ হয়। ঠিক আছে, তো যাই হোক, আমরা গ্রাফিয়ান ফলিকলের কথা জানলাম, বা ডিম্বথলির কথা জানলাম, যেখান থেকে ডিম্বাণু বা যেটাকে আমরা এগ বলি, এই এগ নিঃসরণ হয়। আর এই যে ডিম্বাশয়, এই ডিম্বাশয় এরকম একটা অংশ দ্বারা যুক্ত থাকে। এই যে অংশটা, এটাকে বলা হয় ওভারিয়ান লিগামেন্ট। কি বলা হয়? ওভারিয়ান লিগামেন্ট। তাহলে আমরা এর সম্পর্কে, গঠন সম্পর্কে, দৈর্ঘ্য, প্রস্থ, এগুলো সম্পর্কে জানলাম। এবার আমরা জানবো কাজ। এই ওভারির কাজ কি? এর কাজ হচ্ছে নাম্বার 1 যে হচ্ছে ডিম্বাণু নিঃসরণ করা, ডিম্বাণু নিঃসরণ। আর নাম্বার 2 হচ্ছে হরমোন ক্ষরণ, হরমোন নিঃসরণ। ঠিক আছে, তো হরমোনের মধ্যে এই ডিম্বাশয় থেকে 3টি গুরুত্বপূর্ণ হরমোন নিঃসরণ হয়। নাম্বার 1 ইস্ট্রোজেন, নাম্বার 2 প্রোজেস্টেরন, এবং নাম্বার 3 রিল্যাক্সিন। তো এই হচ্ছে এই ডিম্বাশয় থেকে নিঃসৃত হরমোনগুলো, যে হরমোনগুলোর জন্য মেয়েদের বৈশিষ্ট্য, যেরকম ইস্ট্রোজেনের জন্য মেয়েদের বৈশিষ্ট্য আলাদা আলাদা হয়। তো মানে আলাদা আলাদা যে বৈশিষ্ট্য ছেলেদের ক্ষেত্রে, ছেলেদের থেকে আলাদা বৈশিষ্ট্যগুলো ইস্ট্রোজেনের জন্য আমরা লক্ষ্য করতে পারি। তো এই ইস্ট্রোজেন নিঃসরণ হয় ডিম্বাশয় থেকে। তো আশা করছি এই ওভারি বুঝে গেছো। এরপরে আমরা চলে যাচ্ছি ফেলোপিয়ান টিউব। ফেলোপিয়ান টিউব আমরা ছোট্ট করে নোট করে নিই এখানে, ফেলোপিয়ান টিউব, ফেলোপিয়ান টিউবস, বা যেটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি ডিম্বনালী। ঠিক আছে, এই ডিম্বনালীর সংখ্যা কয়টি? 2টি, দুই দিকে দুটো ডিম্বনালী রয়েছে। এবং এই যে দুটো ডিম্বনালী, এই দুটো ডিম্বনালীর যদি দৈর্ঘ্য আমরা বলি, তাহলে এর দৈর্ঘ্য হচ্ছে 10 থেকে 12 সেন্টিমিটার। 10 থেকে 12 সেন্টিমিটার এই হচ্ছে ফেলোপিয়ান টিউবের দৈর্ঘ্য। এবার চলে আসি এই ফেলোপিয়ান টিউবের বিভিন্ন অংশগুলো। এই বিভিন্ন অংশগুলোর মধ্যে ফেলোপিয়ান টিউবের এই যে নিচের দিকের যে এই অংশটুকু, এই অংশটুকে বলা হয় ইনফান্ডিবুলাম। কি বলা হয়? ইনফান্ডিবুলাম। ওকে, ইংরেজিতেও লিখতে পারো,
ইনফান্ডিবুলাম। ওকে, এরপরে এই যে অংশটা যে অংশটা আমি ফেলোপিয়ান টিউব তো গোটাটাই, কিন্তু আমি যেই অংশটা ফেলোপিয়ান টিউব লিখেছি এই যে এই অংশটুকুকে বলা হয় অ্যাম্পুলা। এই অংশটাকে কি বলা হয়? অ্যাম্পুলা। ওকে, এবং তারপরে এই যে এই অংশটাকে বলা হয় ইস্থমাস। ওকে, এবং এই যে অংশটা এটাকে বলা হয় ইউটেরাইন পার্ট। ইউটেরাইন পার্ট। ওকে, তো আশা করছি তোমরা বুঝে গেছো ফেলোপিয়ান টিউবের বিভিন্ন অংশগুলো। নাম্বার 1 ইনফান্ডিবুলাম, এবং এরপরে আমরা পেলাম অ্যাম্পুলা, এবং তারপরে ইস্থমাস, এবং তারপরে হচ্ছে ইউটেরাইন পার্ট। ওকে, তাহলে এই হচ্ছে 4টা অংশ, যেই 4টা অংশ ফেলোপিয়ান টিউবে আমরা লক্ষ্য করি। এবং এই ইনফান্ডিবুলামের সামনের দিকে আমরা এরকম চোষক একটা অংশ দেখতে পাই, এটাকে বলা হয় ফিমব্রি। এটাকে কি বলা হয়? ফিমব্রি। এই ফিমব্রির সাহায্যে কি হয় না, এই ডিম্বাশয় থেকে যে ডিম্বাণু নিঃসরণ হয় সেই ডিম্বাণুকে হচ্ছে এখান থেকে কালেক্ট করা হয়, উপরে তুলে নেওয়া হয়। তো এই তোমরা দেখতে পাচ্ছ ইনফান্ডিবুলাম, এই ইনফান্ডিবুলামের যে নিচের অংশ সেটাকে বলা হয় ফিমব্রি। এই ফিমব্রির সাহায্যে ডিম্বাণুকে তুলে নেওয়া হয়। তো ফেলোপিয়ান টিউব সম্পর্কে তোমরা জানলে যে দুটি ফেলোপিয়ান টিউব থাকে, দৈর্ঘ্য 10 থেকে 12 সেন্টিমিটার, এবং 4টি অংশ ইনফান্ডিবুলাম, অ্যাম্পুলা, ইস্থমাস এবং ইউটেরাইন পার্ট হচ্ছে একদম ইউরিনারি ব্লাডারের কাছের অংশটাকে বলা হয় ইউটেরাইন পার্ট। তারপরে অংশটা একটু ফোলা অংশ, সেটা হচ্ছে ইস্থমাস। তারপরে সামনের দিকে অ্যাম্পুলা, এবং তারপরে ইনফান্ডিবুলাম এবং ফিমব্রি, বাঁকানো অংশটা হচ্ছে অ্যাম্পুলা। তো এই যে 4টা অংশ, এই 4টা অংশের মধ্যে ফেলোপিয়ান টিউবের বিভিন্ন কাজগুলো সম্পন্ন হয়। ফেলোপিয়ান টিউবের যদি তোমরা কাজ পড়ো তাহলে বুঝে যাবে যে কি কি এর দ্বারা সম্পন্ন হয় এই অংশগুলোর মাধ্যমে। প্রথম যে ফেলোপিয়ান টিউবের কাজ সেটা হচ্ছে ডিম্বাণুকে গ্রহণ করা। অর্থাৎ ডিম্বাণু যখন ডিম্বাশয় থেকে নিঃসৃত হয় তখন গ্রহণ করার কাজ হচ্ছে ফিমব্রি করে থাকে। এরপরে 2 নম্বর কাজ হচ্ছে এই যে ডিম্বাণু সামনের দিকে তুলে নিয়ে যায় ইনফান্ডিবুলামের এই পার্টটা, এবং নিয়ে আসে হচ্ছে অ্যাম্পুলা অংশে। এবং এই অ্যাম্পুলা অংশে ডিম্বাণু যখন থাকে তখন হচ্ছে যদি এদিক থেকে শুক্রাণু গমন হয় তখন এই জায়গাটা অ্যাম্পুলা অংশে ডিম্বাণুর সঙ্গে শুক্রাণু সাক্ষাৎ হয় বা মিলন হয়, যেটাকে আমরা নিষেক বলি। তো অ্যাম্পুলা অংশে কি হবে? নিষেক সম্পন্ন হবে। অর্থাৎ ফেলোপিয়ান টিউবে নিষেক সম্পন্ন হয়। এবং 3 নাম্বার, নিষেক সম্পন্ন হওয়ার পর এই যে ডিম্বাণু এবং শুক্রাণুর মিলিত যে কোষটা, যেটাকে জাইগোট বলা হয়, সেই জাইগোট ধীরে ধীরে এই ফেলোপিয়ান টিউবের মধ্য দিয়ে সামনের দিকে অর্থাৎ এদিকে এগিয়ে এসে জরায়ুর মধ্যে চলে আসবে। তো এই যে হচ্ছে ডিম্বাণু শুক্রাণুর মিলন, যেটাকে ফলে যে কোষটা তৈরি হয় যেটা হচ্ছে জাইগোট, এই জাইগোটের যে গমন, সেই গমন করতে কিন্তু সাহায্য করে এই ফেলোপিয়ান টিউব। তো এই হয়ে গেল আমাদের ফেলোপিয়ান টিউব সম্পর্কে ধারণা। এরপরে চলে যাচ্ছি আমরা জরায়ু, বা যেটাকে আমরা কি বলছি ইউটেরাস। এই যে ইউটেরাস, এটা মুছলাম, ইউটেরাস বা যেটাকে আমরা কি বলছি জরায়ু। তো জরায়ুর হচ্ছে বেশ কয়েকটা পার্ট রয়েছে। সবচেয়ে উপরের যে পার্ট এটাকে আমরা বলি ফান্ডাস। কি বলি এটাকে? ফান্ডাস। এবং এই যে অংশটা, এই অংশটাকে আমরা বলি বডি বা দেহ। এবং এই যে অংশটা এটাকে বলি আমরা সার্ভিক্স। তো এই হচ্ছে মোটামুটি 3টা পার্ট জরায়ুর, যেটা হচ্ছে উপরের দিকের অংশ ফান্ডাস, তারপরে হচ্ছে বডি, তারপরে হচ্ছে সার্ভিক্স। এই 3টা অংশ নিয়ে তৈরি হচ্ছে জরায়ু বা ইউটেরাস। এবার এই যে এই জরায়ুর যদি ওজন তোমরা জানো, ওয়েট, তাহলে তোমরা দেখবে যে 60 গ্রাম, অর্থাৎ একজন প্রাপ্তবয়স্ক মহিলার ক্ষেত্রে, যারা গর্ভবতী হয়নি তাদের ক্ষেত্রে মোটামুটি 60 গ্রামের মতো হয়। এবং এই যে জরায়ু, এর যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্য হচ্ছে মোটামুটি 6 থেকে 7 সেমির মতো হয়ে থাকে। 6 থেকে 7 সেমি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে। এবার যখন হচ্ছে মায়েরা গর্ভবতী হয় তখন এটা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে 18 থেকে 20 সেন্টিমিটার হয়ে যায়। কারণ হচ্ছে এই জায়গার ভিতরের দিকেই কিন্তু অ্যাকচুয়ালি একটা সন্তান বড় হয়। তো যখন বড় হয় তখন এই যে জরায়ুর আকৃতি 18 থেকে 20 সেন্টিমিটার, অর্থাৎ ধীরে ধীরে অনেক প্রসারিত হয়ে যায়। এর ফলে এর দৈর্ঘ্যটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়।
তো বোঝা যাচ্ছে যে ওয়েটটা 60 গ্রাম থাকলেও এটা পরবর্তীতে বেড়ে যায়, যেহেতু প্রসারিত হয় এবং ধীরে ধীরে এখানে সন্তান বড় হয়, এবং দৈর্ঘ্য 6 থেকে 7 সেন্টিমিটার প্রথমে এবং পরবর্তীতে কিন্তু পরিবর্তন হয়ে থাকে। এবং তিনটা অংশ ফান্ডাস, বডি এবং দেহ। এর কাজ কি? জরায়ুর কাজ কি না, জরায়ুর কাজ তোমরা মনে রাখবে যে হচ্ছে এই সার্ভিক্সের কাজ হচ্ছে শুক্রাণুগুলোকে গ্রহণ করা, এদিক দিয়ে শুক্রাণুগুলো যায়। এবং বডি, এই যে পার্টটা, এই পার্টটার মধ্যেই কিন্তু সন্তান কি হয়, সন্তান 9 মাস 10 দিন এখানে অবস্থান করে। 9 মাস 10 দিন অবস্থান করার পর একটা ভ্রূণ থেকে সন্তান হয়। যদিও এটা প্রচলিত রয়েছে 10 মাস 10 দিন, কিন্তু অ্যাকচুয়ালি 9 মাস 10 দিন, বা এটাকে যদি আমরা দিন করি তাহলে 280 ডেজ হবে। আর যদি এটাকে মাস, তো 9 মাস 10 দিন হলো, আর যদি এটাকে আমরা সপ্তাহ করি তাহলে হবে 40 সপ্তাহ। ওকে, 40 সপ্তাহ। তো এই হচ্ছে একটা সন্তান এখানে হচ্ছে 40 সপ্তাহ বা হচ্ছে 9 মাস 10 দিন বা হচ্ছে 280 দিন এখানে থাকে, তারপরে হচ্ছে ধীরে ধীরে ভূমিষ্ঠ হয়। তো এটা হচ্ছে আমাদের ইউটেরাস, অর্থাৎ হচ্ছে জরায়ু। এবার কথা হলো এই জরায়ুর যে বডি পার্টটা, এই পার্টটা যদি আমরা দেখি তো 3টা লেয়ার রয়েছে। এই লেয়ারগুলোর নাম মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট। সবচেয়ে বাইরের যে হচ্ছে লেয়ারটা, সেটাকে বলা হয় পেরিমেট্রিয়াম। কি বলা হয়? পেরিমেট্রিয়াম। ওকে, তারপরে মিডিলের লেয়ারটাকে বলা হয় মায়োমেট্রিয়াম। এবং তারপরে ভিতরের যে লেয়ার, এই যে লেয়ারটা, এই লেয়ারটাকে বলা হয় এন্ডোমেট্রিয়াম। তো এই যে 3টা লেয়ার খুব বেশি গুরুত্বপূর্ণ। কেন খুব বেশি গুরুত্বপূর্ণ? কারণ এই এন্ডোমেট্রিয়ামেই কিন্তু একটা, এই দিক থেকে যে জাইগোটটা আসে, সেই জাইগোটটা কিন্তু এন্ডোমেট্রিয়ামেই স্থাপিত হয়। অর্থাৎ এই যে লেয়ারটা, এই লেয়ারটা এই পাশে রয়েছে, এই পাশে রয়েছে, এদিক থেকে আসলে এই পাশে সাধারণত স্থাপিত হয়ে যায় এন্ডোমেট্রিয়ামে, আর এদিক থেকে আসলে এই লেয়ারের মধ্যে বা এই এন্ডোমেট্রিয়ামের গাত্রে একটা এমব্রায়ো স্থাপিত হয়। তো যাই হোক, এই যে এন্ডোমেট্রিয়াম, এই এন্ডোমেট্রিয়াম জরায়ুর হচ্ছে ভিতরের দিকের যে লেয়ার, সেই লেয়ারটা। এবং যখন একজন মা গর্ভবতী হন, তখন কিন্তু এই লেয়ারেই হচ্ছে একটা ভ্রূণ ইমপ্ল্যান্টেশন বা হচ্ছে স্থাপিত হয়। এবার কথা হচ্ছে, যখন মেয়েদের রজচক্র বা মেনস্ট্রুয়াল সাইকেল চলে, তখন কিন্তু এই এন্ডোমেট্রিয়ামের যে লেয়ার, এই লেয়ারটা যে রক্তজালিকাগুলো, সেই রক্তজালিকাগুলো ছিঁড়েই কিন্তু সেই ব্লাডটা বাইরের দিকে নির্গত হয়। আর যখন মায়েরা গর্ভবতী হয়, তখন এই মেনস্ট্রুয়াল সাইকেল বন্ধ থাকে। কারণ হচ্ছে তখন এই জায়গাটাই, এই এন্ডোমেট্রিয়ামের গায়েই কিন্তু একটা ভ্রূণ বা একটা সন্তান ধীরে ধীরে বড় হতে থাকে। তো যাই হোক, আশা করছি তোমরা এই ইউটেরাসের যে পার্ট, সেই পার্টটা সম্পর্কে জানলে। নেক্সট আমরা চলে যাচ্ছি ভ্যাজাইনা বা হচ্ছে যোনি। এই ভ্যাজাইনা বা যোনি হচ্ছে, এটা হচ্ছে এরকম সামনের দিকে। এই ভ্যাজাইনা বা যোনি সম্পর্কে এখানে লিখছি। এটা হচ্ছে 8 থেকে 10 সেন্টিমিটার, এটা হচ্ছে লম্বা অংশ। এবং এই সার্ভিক্সের পরের যে জায়গাটা, সেটাই হচ্ছে ভ্যাজাইনা বা যোনি। এই যে যোনি, এই যোনির মেইন ফাংশন হচ্ছে ভিতরের দিকে যে শুক্রাণুগুলো, সেই শুক্রাণুগুলোকে গ্রহণ করা এবং এরপরে হচ্ছে জরায়ুর মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া। তো ভিতরের দিকে অ্যাকচুয়ালি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে এই যে ভ্যাজাইনা, এটা হচ্ছে হেল্প করে। এবং এই ভ্যাজাইনা সামনের দিকে যে ছিদ্রে উন্মুক্ত হয়, এই ছিদ্রের মধ্য দিয়ে উন্মুক্ত হয় সামনের দিকে, এটা এসে এই ছিদ্রে উন্মুক্ত হয়। এটাকে বলা হয় যোনি ছিদ্র। এটাকে কি বলা হয়? যোনি ছিদ্র। এবং এই যোনি ছিদ্রের ভিতরের দিকে একটা, যোনি ছিদ্রের ঠিক ভিতরের দিকে, অর্থাৎ হচ্ছে সার্ভিক্সের সামনে তো যোনি, এই যোনির সামনের দিকে অর্থাৎ যোনি ছিদ্রের পরেই একটা পর্দা থাকে, যেটার নাম হচ্ছে হাইমেন পর্দা। কি পর্দা? হাইমেন পর্দা। তো আশা করছি যোনি সম্পর্কে তোমরা জানলে এবং কাজ জানলে, যে হচ্ছে শুক্রাণুগুলোকে ভিতরের দিকে নিয়ে নেওয়া। এরপরে আমাদের যেটা মনে রাখতে হবে, এই যে যোনির সামনের দিকে দুটো মটর দানার মতো গ্রন্থি থাকে। এই মটর দানার মতো গ্রন্থিগুলোর নাম বা দুটো গ্রন্থির নাম হচ্ছে বার্থোলিন গ্রন্থি। আমি একটু আগে বলছিলাম বার্থোলিন গ্রন্থি। এই যে বার্থোলিন গ্রন্থি মটর দানার মতো, এই বার্থোলিন গ্রন্থির কাজ হচ্ছে পিচ্ছিল পদার্থ নিঃসরণ করা, যার ফলে হচ্ছে কি হবে, বা মিউকাস নিঃসরণ করা, যার ফলে এই যোনির যে পথটা, সেটা কি হয়? পিচ্ছিল হয়ে যায়। যোনির পথ হচ্ছে পিচ্ছিল করতে সাহায্য করে, পিচ্ছিল করতে সাহায্য করে। ওকে, যেটা হচ্ছে বার্থোলিন গ্রন্থি। তো আশা করছি এই যে পার্টগুলো, এই পার্টগুলো তোমরা ভিতরের পার্টগুলো সমস্ত বুঝে গেলে। এবার আমরা চলে আসবো বাইরের পার্টে। বাইরে হচ্ছে আমাদের রয়েছে ভালভা এবং তার পাশাপাশি রয়েছে স্তন গ্রন্থি। তো তোমরা এখানে ভালভা দেখতে পাচ্ছ, আমি এটা মুছে দিলাম। এই ভালভার বিভিন্ন পার্টগুলো তোমাদের মনে রাখতে হবে। ভালভার কয়টি অংশ? তো এখানে আমি লিখছি ভালভা। এই ভালভার বেশ কয়েকটা পার্ট রয়েছে, পরপর লিখছি। প্রথমে রয়েছে মন্স পিউবিস। প্রথমে কি রয়েছে? মন্স
পিউবিস। ওকে, 2 নাম্বার রয়েছে লেবিয়া মেজোরা। এরপরে রয়েছে 3 নাম্বার লেবিয়া মাইনোরা। ওকে, এরপরে রয়েছে ক্লাইটোরিস, ক্লাইটোরিস, এবং তারপরে রয়েছে পেরিনিয়াম। ওকে, তো এই অংশগুলো আমরা স্ত্রী জননতন্ত্রের বাইরের যতটুকু অংশ দেখতে পাই তার মধ্যে আমরা দেখতে পাবো এই ভালবার অংশটা এবং তার মধ্যে এই কয়েকটা অংশ। তো চলো আমরা প্রথমে দেখি মন্স পিউবিস কোনটা। মন্স পিউবিস হচ্ছে মেয়েদের বাইরের দিকে যে জনন অংশটুকু লক্ষ্য করা যায়, সেই জনন অংশের সবচেয়ে বাইরের পার্টটা, যেই পার্টে আমরা সাধারণত কি দেখি, লোমের আধিক্য দেখি, সেটা হচ্ছে মন্স পিউবিস। সেই অংশটার নাম হচ্ছে মন্স পিউবিস। এবং এই মন্স পিউবিসের পর আমরা এডিপোস কলা দ্বারা গঠিত নরম একটি অংশ দেখতে পাবো। সেই নরম অংশটি হচ্ছে মোটা চামড়া যুক্ত এটা থাকে। এডিপোস কলা দ্বারা গঠিত হওয়ার জন্য এটা নরম হয়, সেটার নাম হচ্ছে লেবিয়া মেজোরা। কি নাম? লেবিয়া মেজোরা। ওকে, এরপরে আমরা দেখতে পাবো আরো কাছাকাছি আমরা যদি লক্ষ্য করি লেবিয়া মেজোরার পর কাছাকাছি এই জায়গাটা, তাহলে এই জায়গাটা হচ্ছে লেবিয়া মাইনোরা। লেবিয়া মাইনোরা, ঠিক আছে, পাতলা চামড়াযুক্ত লেবিয়া মাইনোরা। এবং এই লেবিয়া মাইনোরার উপরের দিকের এই যে অংশটা, এই অংশটার নাম হচ্ছে ক্লাইটোরিস। এই অংশটার নাম হচ্ছে ক্লাইটোরিস, ক্লাইটোরিস। এবং এই ক্লাইটোরিস যে অংশটা, এই অংশটা হচ্ছে শিশ্নের সমসমস্ত অঙ্গ, অর্থাৎ ছেলেদের শিশ্ন যেরকম ঠিক একই রকম ভাবে ক্লাইটোরিসও একই রকম, এটা হচ্ছে সমসমস্ত অঙ্গ। আর তারপরে যদি তোমরা দেখো তাহলে এই যে অংশটা, এই অংশটা হচ্ছে অ্যাকচুয়ালি মূত্র ত্যাগের যে ছিদ্র, সেই ছিদ্র, আর এটা হচ্ছে যোনি ছিদ্র, যোনি ছিদ্র। ওকে, তো আমরা দেখলাম। এরপরে হচ্ছে পেরিনিয়াম। পেরিনিয়াম কি? পেরিনিয়াম হচ্ছে এই যোনি ছিদ্র এবং এটা হচ্ছে পায়ু ছিদ্র। হয়তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে পায়ু ছিদ্র, আমি একটু লিখে দিই, এটা হচ্ছে পায়ু ছিদ্র, পায়ু ছিদ্র। তো এই যে যোনি ছিদ্র এবং পায়ু ছিদ্রের মধ্যবর্তী আরেকটি অংশ, এই অংশটার নাম হচ্ছে পেরিনিয়াম। এই অংশটার নাম কি? পেরিনিয়াম। তো আশা করছি বাইরের যে অংশটা, যেটাকে আমরা ভালভা বলি, সেই ভালভার বিভিন্ন অংশগুলো তোমরা বুঝে গেলে। এবার আমরা চলে যাচ্ছি মেমোরি গ্ল্যান্ড। মেমোরি গ্ল্যান্ড অর্থাৎ হচ্ছে স্তন গ্রন্থি। এই যে স্তন গ্রন্থি, এই স্তন গ্রন্থির ক্ষেত্রে ভিতরের দিকে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে, চর্বি থাকে, এবং তার পাশাপাশি অনেকগুলো ডাক্টস থাকে, প্রায় 15 থেকে 20টির মতো ডাক্টস, বা এগুলোকে লতি বলা হয়। এই লতিগুলো থাকে, যে লতিগুলোর মধ্য দিয়ে কিন্তু দুগ্ধ বাইরের দিকে নিঃসৃত হয়। এবং স্তন গ্রন্থির বৃদ্ধি আমরা জানি বয়সন্ধি কাল থেকে হলেও এটা দুগ্ধ নিঃসরণ করতে পারে তখনই যখন হচ্ছে একটা সন্তান জন্মগ্রহণ করে এবং যখন হচ্ছে অক্সিটোসিন রিলিজ হয়। ঠিক আছে, তো আমরা যদি দেখি যে অ্যাকচুয়ালি প্রোল্যাকটিন হরমোন, প্রোল্যাকটিন এই যে হরমোনটা, যেটা অগ্রপিটিউটারি থেকে নিঃসৃত হয়, এই হরমোনটার ফলে দুগ্ধ নিঃসরণ হয় এবং এরপরে যখন একটা সন্তান ভূমিষ্ঠ হয়, তারপরে ভূমিষ্ঠ হওয়ার ক্ষেত্রে অক্সিটোসিন কাজ করে। তারপরে অক্সিটোসিনের জন্য, অক্সিটোসিন খুব গুরুত্বপূর্ণ, অক্সিটোসিন যেটাকে লাভ হরমোন বলা হয়, সন্তান এবং মায়ের যে ভালোবাসার প্রতীক হিসাবে এই যে হরমোনটা, এটাকে বলা হয় অক্সিটোসিনকে লাভ হরমোন বলা হয়। তো অক্সিটোসিন এই যে হরমোনটা, এই হরমোনটা রিলিজ হওয়ার পর বা এইটা উৎপন্ন হওয়ার পর তারপরে কিন্তু দুগ্ধ ক্ষরণ বা দুগ্ধ উৎপন্ন হয়, যার মাধ্যমে একটা সন্তান এরপরে হচ্ছে দুগ্ধ পেয়ে থাকে। একটা শুধু স্লাইড, এই স্লাইডের মাধ্যমে তোমাদের পুরো স্ত্রী জননতন্ত্রের বিভিন্ন অংশগুলো আশা করছি তোমরা বুঝে গেছো। যদি বুঝে থাকো অবশ্যই কমেন্ট করে জানাও। এবং এই যে স্ত্রী জননতন্ত্রের আরেকটু বলে দিই তোমাদের, যে স্ত্রী জননতন্ত্রের যদি বলে কাজ কি, তো কাজ বিভিন্ন অংশগুলোর তোমরা যে কাজ বললে সেই কাজগুলো বললেই হবে। স্ত্রী জননতন্ত্রের কাজ হচ্ছে ডিম্বাণু উৎপন্ন করা, ডিম্বাণু নিঃসরণ করা, এরপরে হচ্ছে ভ্রূণ মানে সন্তান ধারণ করা এবং প্রসব করা। এই যে ব্যাপারগুলো যেগুলো আমরা এখানে বললাম, প্রত্যেকটা পার্টের কাজ, সেই কাজগুলোই কিন্তু স্ত্রী জননতন্ত্রের কাজ। এটাকে আলাদাভাবে বলার কিছুই নেই, এখান থেকে তোমরা পারবে। তো আশা করছি বুঝে গেছো। যদি বুঝে যাও অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করে দিবে। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে, যেখানে আবারও আমরা নতুন কোনো ভিডিও নিয়ে কথা বলবো বা নতুন কোনো টপিক নিয়ে কথা বলবো। ততক্ষণ সবাই ভালো থেকো,
এবং সুস্থ থেকো।